আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে দশম শ্রেণীর পরিমিত অংশে 16.3 অনুশীলনীতে আমি আলাপ আলোচনা করব। পূর্বে অধ্যায়টিতে আমি একটি আলাপ আলোচনা করেছি আর কি। আজকে এটি ভিডিও হচ্ছে 2 নম্বর ভিডিও হবে। তাহলে আমরা শুরুতেই চলে যাব এই অধ্যায়ের। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক আমি পূর্বের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত এবং কিছু প্রাথমিক আলাপ আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা চলে যাব অনুশীলনীর হচ্ছে অঙ্কগুলোতে। তাহলে আজকের জন্য আমরা 6 নং অঙ্ক দিয়ে শুরু করব। তাহলে অঙ্কটিতে আমাদের বলা ছিল, অঙ্কের কথা বলা ছিল যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার হলে আমাদের, এবং রাস্তা সহ আমাদের আরেকটি কথা বলা ছিল যে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যেটা, বা চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পথের ক্ষেত্রফল বের করতে হবে অঙ্কটিতে। চারিদিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তারই ক্ষেত্রফল এটাকে আমাদের নির্ণয় করতে হবে বা বের করতে হবে। তাহলে আমরা শুরুতেই যাচ্ছি আর কি। বৃত্তাকার পার্কের ব্যাস ডি ইকুয়াল 26 মিটার, অর্থাৎ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 13, অর্থাৎ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই। এরপরে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ পাই আর স্কয়ার ইকুয়াল, পায়ের মান এখানে থাকলো, পাই ঠিক থাকলো, আর এর মান বসাই দিলাম 13, তার উপরে স্কয়ার, এত বর্গ মিটার ইকুয়াল হচ্ছে 169 পাই, এত বর্গ মিটার পাচ্ছি আমরা শুধুমাত্র বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। এবার রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর 1 ইকুয়াল 13 প্লাস হচ্ছে 2 মিটার ইকুয়াল 15 মিটার। তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর 1 স্কয়ার, এত বর্গ একক। এখানে আর 1 এর মানটা আমরা যেখানে 15 পাচ্ছি, 15টা এখানে প্রয়োগ করলাম। তাহলে এখানে 15 এর উপর স্কয়ার মানে 225, এত পাই। এবার পথের ক্ষেত্রফল, এটি ছিল আমাদের পথ সহ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, আর এটি ছিল শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল। রাস্তা বাদে ভিতরের অংশের ক্ষেত্রফল, রাস্তা সহ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র ভিতরের অংশের ক্ষেত্রফল বা পার্কের ক্ষেত্রফলটা যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আমাদের পথের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা পথের ক্ষেত্রফল 225 পাই মাইনাস 169 পাই পাচ্ছি, ইকুয়াল হচ্ছে 56 পাই। এরপরে পায়ের মান আমরা বসাই দিলাম এখানে 4 দশমিক স্থান পর্যন্ত, তারপরে 175.9296 এত বর্গ মিটার। এরপর আমরা দশমিকের পরে এখানে হচ্ছে 3 ঘর লিখেছি আসন্ন মান। তাহলে পথের ক্ষেত্রফল হবে 175.93 এত বর্গ মিটার প্রায়। আশা করি বুঝতে পেরেছো আর কি। এরপরে আমরা চলে যাব 7 নম্বর অঙ্কতে। 7 নম্বর অঙ্ক আমাদের যেটা দেওয়া ছিল, যে অঙ্কর যে কথাটি বলছে যে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। অর্থাৎ একটি গাড়ি পিছনের চাকার ব্যাস এবং সামনের চাকার ব্যাস দেওয়া আছে। এক্ষেত্রে বলছে 88 মিটার পথ যেতে একটি চাকা আর একটি চাকায় তুলনায় কতবার বেশি ঘুরবে পূর্ণ সংখ্যক বার, সেটি আমাদের নিতে হবে। তাহলে যে চাকা যত ছোট সেই চাকাকে ঘুরতে হবে বেশি, যে চাকা বড় সেই চাকা ঘুরবে হচ্ছে কম, কম ঘুরে বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা চাই, দেওয়া আছে আমাদের সামনের চাকার ব্যাস ডি ইকুয়াল 28 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ আর ইকুয়াল 14 সেন্টিমিটার। এরপরে অতএব সামনের চাকার পরিধি টুয়াইস পাই আর, এখানে আর এর মান আমরা প্রয়োগ করলাম, তাহলে 28 পাই সেন্টিমিটার পেলাম হচ্ছে সামনের চাকার পরিধি। আবার পিছনের চাকার ব্যাস ডি ইকুয়াল 35 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাসার্ধ আর 1 ইকুয়াল, একে 2 দ্বারা আমরা যদি ভাগ করি, অর্থাৎ এখানে 35 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে 17.5 এত সেন্টিমিটার। অতএব পিছনের চাকার পরিধি 2 পাই আর, এখানে 2 পাই আর, অর্থাৎ এখানে আর 1 আমি এই সালে ধরেছি, এখানে আমাদের
নিয়ম অনুসারে R1টা আমরা এখানে দিতে পারি, যা R1। এরপরে 2 পাই এবং R1 এর মান আমরা বসাই দিলাম এখানে 17.5 ইকুয়াল এখানে 34 পাই এত সেন্টিমিটার। এবার 88 মিটার সমান হচ্ছে আমাদের এত সেন্টিমিটার, অর্থাৎ 8800 সেন্টিমিটার। সামনের চাকা এত মিটার পথ যেতে একবার ঘোরে, অর্থাৎ আমরা এটি জানি যে যে কোনো চাকার ক্ষেত্রে পরিধি মানে একটি চাকার হচ্ছে মোট দূরত্ব। তাহলে এই দূরত্ব অতিক্রম করতে ওই চাকাটাকে ঘুরতে হবে হচ্ছে একবার, অর্থাৎ এখানে আমাদের যে দূরত্বটা রয়েছে 28 পাই, এটুকু পথ অতিক্রম করতে চাকা ঘুরবে একবার। তাহলে সামনের চাকা 28 পাই এত মিটার যেতে ঘুরে হচ্ছে একবার, অতএব সামনের চাকা 1 মিটার যেতে কতবার ঘুরবে এত, অতএব সামনের চাকা এত সেন্টিমিটার যেতে ঘুরবে হচ্ছে এতবার, সমান এখানে 100 বার, অর্থাৎ পূর্ণ সংখ্যায় লেখা হয়েছে এখানে, যেহেতু ওরা পূর্ণ সংখ্যায় উল্লেখ করেছে, দশমিকের পরে আমার অন্য কোনো সংখ্যা নেওয়ার দরকার নাই। এরপরে আমরা ঠিক আমাদের পিছনের চাকার ক্ষেত্রে আমরা অংশটা বের করব, যে পিছনের চাকা আমাদের এত সেন্টিমিটারের সম্পর্কের সাথে আমাদের এত সেন্টিমিটার যেতে কতবার ঘুরবে তাদের বিয়োগফলই হবে হচ্ছে আমাদের অঙ্কটির অ্যান্সার। তাহলে অঙ্কটিতে আমরা পরের অংশটিতে একটু যাই। এখানে তাহলে পিছনের চাকা আমাদের পিছনের চাকার ক্ষেত্রে বা পিছনের চাকা 35 পাই এত সেন্টিমিটার যেতে ঘোরে, এত সেন্টিমিটার যেতে ঘোরে 1 বার, অতএব পিছনের চাকা 1 সেন্টিমিটার যেতে ঘোরে 1/35 পাই এতবার, অতএব পিছনের চাকা এত সেন্টিমিটার যেতে ঘোরে 8800/35 পাই এতবার। এটাকে পূর্ণ সংখ্যায় আমরা লিখলে পাবো 80, এতবার পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের পিছনের চাকা ঘোরে 80 বার আর সামনের চাকা ঘোরে হচ্ছে 100 বার। তাহলে কোন চাকা বেশি ঘুরলো? সামনের চাকা বেশি ঘুরলো, অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা পূর্ণ সংখ্যক বার বেশি ঘোরে, অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা পূর্ণ সংখ্যকবার বেশি ঘোরে, সংখ্যকবার বেশি ঘুরে ইকুয়াল 100 মাইনাস 80 এতবার ইকুয়াল 20 বার। এটি হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা এটিও বুঝতে পারছো আর কি। অঙ্কটার বেশ গুরুত্ব রয়েছে, বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক বলবো এটিকে। এরপরে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 8 নাম্বার অঙ্কে। নাম্বার অঙ্কের সমাধান। অঙ্কের কথাটা আমরা ভালো করে একটু জানি যে অঙ্ক কি বলেছে। এটি একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে একটি বৃত্তের পরিধি হচ্ছে আমাদের একটি বৃত্তের
পরিধি দেওয়া রয়েছে আমাদের 220। তাহলে এই বৃত্তের মধ্যে একটি বর্গ যদি অন্তর্লিখিত করা হয়, একটি বর্গ যদি আমরা অন্তর্লিখিত করি, তাহলে হয়তো আমরা চিত্রটা ঠিক এমন পাবো আর কি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র অঙ্কিত হয়েছে। তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা যে কোনো কিছু একটা ধরে নিতে পারি, এই ধরে নিলাম আর কি ছোট হাতে। তাহলে আমাদের বৃত্তের পরিধির সাথে সম্পর্ক তৈরি করে আমাদের এই বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ, মনে করি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল আর মিটার, অতএব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ইকুয়াল টুয়াইস পাই আর এত মিটার। প্রশ্ন মতে টুয়াইস পাই আর ইকুয়াল এখানে 220। আমাদের যেহেতু বৃত্তের পরিধিটা দেওয়া রয়েছে 220, বা এখান থেকে আর এর মানটা আমরা বের করে নিব, আর ইকুয়াল 220 ডিভাইডেড 2 পাই। অতএব আর ইকুয়াল 220 কে 2 পাই দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এখানকার ফলাফলটি পাবো 35.014 এত মিটার প্রায় আর কি, এটা এত মিটার প্রায়। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল 35.014 এত মিটার পেয়ে যাচ্ছি। অতএব বৃত্তের ব্যাস ডি ইকুয়াল 35.014 গুণন 2 ইকুয়াল 0.28 এত মিটার প্রায়। তাহলে আমাদের এই চিত্রতে আমাদের বৃত্তের ব্যাস যেটি, বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের সেটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র অনুসারে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এ মিটার। অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান বাহু গুণন √2 এত মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা পাচ্ছি এটি হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটি হলো আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটি সমান হচ্ছে এটা পাবো। তাহলে a√2 ইকুয়াল 70.028, অতএব a ইকুয়াল 70.028 ডিভাইডেড √2। এরপর আমরা অতএব a ইকুয়াল পাচ্ছি এখানে
49.523 এত মিটার প্রায় অর্থাৎ আমরা এই 70.028 কে যদি আমরা ভাগ করে দেই এখানে √2 মান দ্বারা, √2 মান সাধারণত আমরা 3 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করে থাকি 1.414, তাহলে সেই মানটি দ্বারা যদি একে ভাগ করে দেই তাহলে এর মান আমরা পাচ্ছি 49.523 এত মিটার প্রায়। তাহলে এটি হচ্ছে আমাদের এই বর্গের অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত বর্গের হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 9 নম্বর অঙ্কের কথাটা আমরা আগে জানি যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। একটি বৃত্তের পরিধি যা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা তাই এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে একটি বৃত্তের সাথে একটি সমবাহু ত্রিভুজের সম্পর্ক, তাহলে আমরা ধরে নেব বৃত্তের ব্যাসার্ধ সমান আর এবং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান যদি এ ধরি, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক করে আমাদের এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। অঙ্ক নাম্বার 9 নম্বর অঙ্ক, মনে করি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল আর একক। এখানে একক হিসাবে একক ধরা হলো, কোনো একক নেই। অতএব বৃত্তের পরিধি ইকুয়াল টুয়াইস পাই আর এত একক। আবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে এর পরিসীমা ইকুয়াল 3a এত একক। যেহেতু এখানে বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা পরস্পর সমান, সুতরাং বা প্রশ্ন অনুসারে আমরা এটি সমান হচ্ছে এটা লিখতে পারবো। তাহলে প্রশ্ন অনুসারে টুয়াইস এ ইকুয়াল টুয়াইস পাই আর, অতএব এ ইকুয়াল টুয়াইস পাই আর ডিভাইডেড 3। আমরা এর মানটা এখানে বসাই নিলাম, বের করে নিলাম আর কি। তাহলে এখন আমরা এই বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুপাত আকারে লিখে সেখানে একটা চলকে রূপান্তর করে আমরা মানটি বের করে নিয়ে আসবো। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল ইস্টু হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড 4 স্কয়ার। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফল √3 ভাগ 4 স্কয়ার। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে এর মানটা আমরা এই জায়গাতে প্রয়োগ করব, সমান পাই আর স্কয়ার ইস্টু √3 ডিভাইডেড 4 ঠিক থাকলো। তাহলে এর পরিবর্তে আমরা এখানে প্রয়োগ করতে পারবো 2 পাই আর ডিভাইডেড 3 হোল টু দা পাওয়ার স্কয়ার। এটা ইকুয়াল পাই আর স্কয়ার ইস্টু এখানে √3 ডিভাইডেড 4 ইন্টু এখানে 2 এর উপর স্কয়ার মানে 4, তারপরে পাই স্কয়ার, তারপরে আর স্কয়ার ডিভাইডেড হচ্ছে 9। আমরা এটা ভেঙে দিলে ঠিক এটি পাবো।
এরপরে আমরা এখান থেকে পাই, এখানকার একটি পাই স্কয়ার আছে, এটা তুলে দিতে পারি। অনুপাতের ক্ষেত্রে আমাদের কোন অনুপাতের আগে যে অর্থাৎ হচ্ছে পূর্ব পদ ও হচ্ছে উত্তর পদে যদি কোনো একই সংখ্যার গুণিতক থাকে, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাগুলো আমরা তুলে দিতে পারি, বর্জন করতে পারি বা বাদ দিতে পারি। তাহলে এখানে পাই এবং আর স্কয়ার যদি আমরা তুলে দিই, এখানে থাকে হচ্ছে 1:2, এখানে থাকে √3 ডিভাইডেড 4 গুণন, এখানে অবশ্য 4 আমরা তুলে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখানে 9 থাকে, √3 ভাগ একটা 9 ইনটু এখানে থাকবে একটা শুধুমাত্র পাই। আর স্কয়ার আমরা উঠাই দিলাম। এরপরে আমরা পাচ্ছি 1:1 √3 দ্বারা 9 কে আমরা ভাগ করতে পারবো। 9 কে ভাগ করলে 3√3 পাবো অ্যাকচুয়ালি, কারণ এই 3 এর মধ্যে আমাদের 9 এর মধ্যে 3 গুণন 3 দুইটা 3 এর গুণফল রয়েছে, আর একটা 3 কে আবার √3 ইনটু √3 আকারে লেখা যায়। তাহলে √3 দ্বারা আমরা যদি একে ভাগ করে দেই তাহলে 3√3 পাই, আর উপরে থাকে এখানে হচ্ছে পাই। তাহলে পাই ডিভাইডেড 3√3। এরপর অনুপাতের ক্ষেত্রে যদি আমাদের কোনো ভগ্নাংশে এসে যায়, তাহলে সেই ভগ্নাংশের হরগুলোর লসাগু করে প্রত্যেক অনুপাতকে গুণ করে দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একে গুণ করে দেই, কত দ্বারা গুণ করব? 3√3, তাহলে 3√3 পাবো প্রথম অংশে, ইস্টু এখানে শুধুমাত্র পাই পাবো আর কি। তাহলে এটি হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখানে পার্টিকুলার কোনো মান দেওয়া নাই অঙ্কগুলোতে, বাট শর্ত অনুসারে আমাদের অঙ্কটা যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের ফলাফল এটি পাচ্ছি যে 3√3 হচ্ছে পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল ও হচ্ছে বর্গের ক্ষেত্রফলের অনুপাত দাঁড়াবে আমাদের এটা। আশা করি এটি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।